সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল দর্শককে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন প্রবাস টাইমে আমরা কথা বলার চেষ্টা করি সাম্প্রতিক বিশ্ব এবং সাম্প্রতিক বাংলাদেশকে নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন দেশ এবং দেশের বাইরের বিভিন্ন বিভিন্ন আপনার বিভিন্ন যারা দর্শক রয়েছেন তারা থাকেন, সাথে থাকেন আমাদের জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধিবৃন্দ। পাশাপাশি আমাদের স্টুডিওতে থাকেন একজন আমন্ত্রিত অতিথি। তারই ধারাবাহিকতা আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ গণশক্তি আন্দোলন বিপিএম। আমরা তার সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব এই সাম্প্রতিক সময়ে এই সংকটময় মুহূর্তে করোনা যুদ্ধে যে বাংলাদেশের পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা শুরু করার আগে আমরা আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে রমজানের চাঁদ দেখা গেছে। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। এবং আলোচনার শুরুতেই আমরা প্রথমে স্বাগত জানাতে চাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের। তাহের ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা জয়যাত্রা টিভির এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পবিত্র রমজানের শুভেচ্ছা। আপনাকে আলোচনার শুরুতে আপনাকেও জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। যেমনটি বলছিলাম যে এই সাম্প্রতিক সময়ে বা সংকটময় মুহূর্তে আপনি জানেন যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ তথা সারা বিশ্বের সংকটময় মুহূর্তে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো যে করোনা যুদ্ধে বাংলাদেশ। তো প্রথমেই আলোচনার শুরুতেই আমরা জানতে চাই বা কথা বলতে চাই যে ত্রাণ তৎপরতা নিয়ে, ত্রাণের বিষয়টি নিয়ে। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন ব্যক্তিগতভাবে তারপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সরকারিভাবেও কিন্তু ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় যে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি সেখানে নিয়ম শৃঙ্খলা অনেকটাই থাকছে না, দুর্নীতির আশ্রয় দেয় এবং কয়েক জনপ্রতিনিধিকেও আমরা দেখেছি তার সাথে জড়িয়ে পড়া। এই যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে যে অসমন্বয় বা দুর্নীতির যে অভিযোগ, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে একটি বৈশ্বিক মহামারী করোনা এবং অত্যন্ত আশঙ্কার কথা যে অলরেডি 185টা দেশে এটা ছেয়ে গেছে। তো আমাদের আসলে এটা তো শুধু আমাদের আঞ্চলিক সমস্যা নয় বা দেশের সমস্যা নয়, যেহেতু বৈশ্বিক সমস্যা। দুর্ভাগ্যক্রমে আমরা অনেক কিছু আসলে প্রোঅ্যাক্টিভলি প্ল্যান করি না বা প্রোঅ্যাক্টিভলি চিন্তা করি না। করোনার বিষয়টাও অনেকটা এরকমই। উহানে যখন করোনা হলো আমরা জানি যে প্রায় 3 মাস আমরা সময় পেয়েছিলাম। তো আমরা পর্যাপ্তভাবে আসলে প্রস্তুতি নেইনি, এটা এখন নির্দ্বিধায় বলাই যায়। সরকারি তরফ থেকে অনেক চেষ্টা হচ্ছে, অনেক ভালো কাজ তারা করার চেষ্টা করছে, এটা যেমন সত্য, পাশাপাশি এটাও দুর্ভাগ্যজনকভাবে সত্য যে 3 মাস সময় পাওয়ার পরও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ বা প্রস্তুতি কিছুই নিতে পারেনি, সেটা হোক করোনা ব্যবস্থাপনা কিংবা ত্রাণের যে বিষয়টি আপনি এনেছেন। এবার আসা যাক ত্রাণের বিষয়টি নিয়ে। দেখুন, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, তো গত 10 বছর ধরে বর্তমান সরকার ক্ষমতায় আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন একটি কেন সেন্ট্রাল ডেটাবেজ বা নাগরিক ডেটাবেজ এখনও পর্যন্ত কেন করা সম্ভব হয়নি? আজকে ত্রাণ নিয়ে যে অব্যবস্থাপনা হচ্ছে, আপনি দেখেন যে সরকার অনেক জায়গাতে এই পর্যন্ত ত্রাণের যে জন্য বরাদ্দ দিয়েছে এবং পাশাপাশি বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যোগে যে পরিমাণ ত্রাণ তৎপরতা চলছে, আমি মনে করি এটা ভালোই চলছে। যতটুকু ডিমান্ড আছে সাপ্লাই তার চেয়ে এখনও পর্যন্ত আমার মতে বেশি আছে। তারপর আমরা শুনছি কেউ পায়নি কিংবা কেউ অনেকবার পেয়েছে। এই যে একটা সমন্বয়হীনতা, এটা কিন্তু হয়েছে শুধুমাত্র একটু ডেটাবেজ না থাকার কারণে। আপনি আপনার আলোচনায় যে ডেটাবেজের যে তথ্যটি নিয়ে আসছেন যে কেন সেন্ট্রাল একটি ডেটাবেজ এখনও নাই, আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ত্রাণ যারা নিবে, সত্যিকার অর্থে যারা অসহায়, আপনি যেমনটি বলেছেন যে কেউ হয়তো 2, 3 বার 5 বারও পেয়েছে, আবার অনেকে পায়নি। এবং সেক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে যারা সত্যিকারের অসহায়, যারা প্রকৃতপক্ষেই যারা ত্রাণের উপযোগী, তারা যেন ত্রাণ পায় সেই জন্য একটি তালিকা করার জন্য নির্দেশ দেবেন, সেখানে দল মত নির্বিশেষে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? জি, এটা আমি স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এই আদেশটা এখন কেন? আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমি শুরুতে বললাম, যে কেন আমরা প্রোঅ্যাক্টিভলি চিন্তা করি না। দেখুন, মানুষের যতই সমস্যা থাকুক না কেন, অন্তত সপ্তাহখানেক 15 দিন চলার মতো অবস্থা যে কোনো মানুষের থাকে। তো আমরা দেখেছি যে যেদিন থেকে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা হলো, সেদিন থেকেই অপরিকল্পিতভাবে একটা গ্রুপ কিন্তু খাদ্য বিতরণে নেমে গেছে। তো এই জায়গাটাতে সরকার একটা ভূমিকা রাখা উচিত ছিল। তখন থেকেই একটা নির্দেশনা যদি দিত যে এইভাবে ত্রাণ যত্রতত্রভাবে আপনারা ত্রাণ বিতরণ করবেন না, প্রতিটা ওয়ার্ড কাউন্সিলরকে প্লাস মেম্বারকে, ইউনিয়ন পরিষদের মেম্বারকে যদি তখনই নির্দেশ দিত যে আপনারা 7 দিনের মধ্যে তালিকা করে আমাদেরকে পাঠান। এই কাজটা খুব কঠিন কিছু না। প্রতিটা মেম্বার তার ওয়ার্ডে কতজন নিডি পার্সন আছে সেই তথ্যটা কিন্তু তারা চাইলে কালেক্ট
করতে পারতেন। তো 7 দিন 15 দিনের মধ্যে এরকম একটা ডেটাবেস তৈরি করা সম্ভব হয়ে যেত। তখন যদি ডেটাবেসটা হয়ে যেত, সেই আলোকে যদি একটা সার্বিকভাবে সমন্বয় করে বেসরকারি কারা কারা কাজ করতে চায়, লাইক ফর এক্সাম্পল ডুয়ার্স ফাউন্ডেশন একটা সংগঠন, তো ডুয়ার্স ফাউন্ডেশন কোন এরিয়ায় কাজ করতে চায়, ও ঢাকার অমুক জায়গাতে, কিংবা মুন্সিগঞ্জের অমুক জায়গাতে। বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা কোথায় কাজ করতে চায়, ওই জায়গাতে। এরকম করে বেসরকারি সংস্থাগুলোর মধ্যেও কিন্তু একটা কেন্দ্রীয়ভাবে সমন্বয় করে তাদেরকে অ্যালোকেট করে দেওয়া যেত যে আপনি অমুক এলাকায় অমুক পরিবারের জন্য, অতটা পরিবারের জন্য আপনি কাজ করবেন। একইভাবে ওয়ার্ড কাউন্সিলর, একটা ওয়ার্ডে দেখা গেল 200 জন নিডি পার্সন আছে, সো ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব হবে 200 জনকে এভাবে সাপোর্ট আপনি দেওয়া। আলোচনার মধ্যে যে বিষয়টি নিয়ে আসছেন যে এই দায়িত্বটি দেওয়া যেত ওয়ার্ড কাউন্সিলরদের, দায়িত্বটি দেওয়া যেত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারদেরকে, কিন্তু আমরা অতি সাম্প্রতিক সময়ে যে বিষয়টি দেখতে পেলাম যে এই তালিকা করার জন্য কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি ত্রাণ সমন্বয়ের জন্য কিন্তু এখন সচিবদেরকে দেওয়া হয়েছে। তা এবং আমরা দেখেছি এই আপনার জনপ্রতিনিধি যারা চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু অলরেডি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন, অনেকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা শুনবো, তার আগে আমরা একটু যাচ্ছি এই মুহূর্তে আমরা আপনার চাঁদপুর মতলব উত্তর দক্ষিণে, যেখানে রয়েছেন মাননীয় সাংসদ। আমরা এই মুহূর্তে সংযোগ স্থাপন করার চেষ্টা করছি চাঁদপুর মতলব উত্তর দক্ষিণের মাননীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। রুহুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। রুহুল ভাই, আপনাকে স্বাগত এবং পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে। আপনি যেমনটি শুনছিলেন যে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি এই সংকটময় মুহূর্তে করোনা যুদ্ধে বাংলাদেশ, এবং আমরা আলোচনা শুরুতেই ত্রাণ বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ত্রাণ তৎপরতা নিয়ে কয়েকটি বিষয়ে কথা বলেছেন, যে সেন্ট্রাল ডাটাবেস নেই কেন, বেসরকারি উদ্যোগে আপনার তালিকা করা যেত কিনা, চেয়ারম্যান মেম্বার বা কাউন্সিলরদেরকে দায়িত্ব দেওয়া যেত কিনা, যদিও ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরকে এই নির্দেশটি দিয়েছেন। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 2 মতলব উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি জয়যাত্রা টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী এলাকায় এই করোনা নামক যে মহামারীটি শুরু হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই এলাকায় থেকে জনগণের পাশে থেকে, নির্বাচিত প্রতিনিধির পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের এই জন্মশতবার্ষিকী আমরা পালন করার মধ্য দিয়ে আজকে আমরা এই করোনাকে আমরা মোকাবেলা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি দিক নির্দেশনা দিয়েছেন, যেমনি ভাবে এই নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, আপনার উপজেলা চেয়ারম্যান এবং এই ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সারা বাংলাদেশের যে সকল চেয়ারম্যানরা রয়েছেন নির্বাচিত প্রতিনিধি, সবাইকে তিনি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এবং এই করোনা নামক মহামারীটি যখন বাংলাদেশে গত 8 তারিখে প্রথম দেখা দিল, তখনই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের যে জন্মশতবার্ষিকীর যে কর্মসূচিগুলো হাতে নিয়েছিল, আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, তিনি কিন্তু সেই কর্মসূচিগুলো কাটল করে তিনি কিন্তু এই করোনাকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই তিনি দিক নির্দেশনা দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা জেলার সাথে তিনি সমন্বয় করেছেন এবং আমাদের দলীয় নেতা কর্মীরা আমরা কিন্তু সবাই এই মানুষকে সচেতন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া 31 দফা কর্মসূচি, যেই কর্মসূচিগুলো ছিল কিভাবে এই করোনা নামক মহামারীকে মোকাবেলা করা যাবে। কারণ আমরা কিন্তু এই করোনা নামক মহামারীর সাথে কিন্তু আমরা কেউই কোনো শ্রেণী কিন্তু আমরা এটা সম্পর্কে অভিজ্ঞতা নেই। আজকে 1971 সনে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব তিনি কিন্তু ডাক দিয়েছিলেন, সেই সময় 1 সাগর রক্তের বিনিময়ে 30 লক্ষ লোকের শহীদ, 2 লক্ষ মামুনের সম্ভ্রমানির মধ্যে দিয়ে আমরা কিন্তু বাঙালি জাতি বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলাম। আজকের যে আমরা কিন্তু আমাদের শত্রু চিন্তা, সেই পাকিস্তানি হানাদার বাহিনী, আজকে করোনা নামক যেই যুদ্ধটি ইতিমধ্যেই কিন্তু এই যুদ্ধকে মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জাতির জনকের রক্ত যার ধমনীতে প্রবাহিত, আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু আমরা এই যুদ্ধে মোকাবেলা করেছি। আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই আপনার আমি ধন্যবাদ জানাই আমার এই যে লোকাল প্রশাসন, বিশেষ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানকার ডাক্তাররা দিনরাত কষ্ট করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের দলীয় থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা এবং এই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পৃক্ত করে আমরা কিন্তু মানুষকে সচেতন করেছি। তাহলে আপনি কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন।
হ্যাঁ, আমার আমার এই উপজেলায় কিন্তু এই করোনা নামক ভাইরাসটি ছিল না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা হলো নারায়ণগঞ্জ। সেই নারায়ণগঞ্জে আপনারা জানেন সেখানে লকডাউন করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের এই মতলব নদীবান্তি এলাকার প্রায় চাঁদপুরে 5 লক্ষ লোক নারায়ণগঞ্জে অবস্থান করে। এই লকডাউন হওয়ার পরে সেখান থেকে কিছু শ্রমিক, কিছু লোক এসে এই মতলবে ঢোকার পরে আমাদের এই মতলব উত্তরটা সেখানে 4জন করোনা রোগী আমরা আমাদের ডাক্তাররা শনাক্ত করতে পেরেছিল। একজন ডাক্তার এবং নারায়ণগঞ্জ থেকে একজন শ্রমিক এবং আমার আরেকটি দুর্গাপুর ইউনিয়নের 2জন শ্রমিক, এই 4জন করোনায় আক্রান্ত হয়েছিল। ইতিমধ্যেই আমাদের যে ডাক্তার মেহেদি, এই তার এই পজিটিভ এসেছিল। এখন তিনি 14 দিন সেই ঢাকার কর্মীটোলা জেনারেল হাসপাতালে তিনি ভর্তি হওয়ার পরে। রুহুল ভাই, আপনার কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আপনি যেমনটি বলেছেন আমরাও জেনেছি এবং বাংলাদেশের মানুষও জেনে থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি শুরুতেই কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ত্রাণ নিয়ে যদি কোনো প্রকার দুর্নীতি হয় তাহলে সে ব্যাপারে জিরো টলারেন্স। এবং দেখেছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন যে যারা ত্রাণ দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অবশ্যই ভবিষ্যতে মনোনয়নের জন্য বিবেচনা করা হবে। যদিও তারা ইউনিয়ন পরিষদ পর্যায়ের চেয়ারম্যান, তারাও জনপ্রতিনিধি। আপনার কাছে জানতে চাইবো, এর পরেও এখনো পর্যন্ত কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে এখনো জনপ্রতিনিধিরা, সেই চেয়ারম্যান মেম্বাররা কিন্তু ত্রাণের দুর্নীতির সাথে জড়িত। কেন এমনটি হচ্ছে বলে আপনি কি মনে করেন? দেখুন, সারা বাংলাদেশে কিন্তু এই প্রায় 75,000-এর মতো জনপ্রতিনিধি আছে। আপনি যদি সেই সংখ্যাটা বিবেচনা করেন, এই গুটি কয়েক লোক এই অনিয়মের সাথে জড়িত হয়েছে। আপনি গুটি কয়েক লোকের কারণে কিন্তু টোটাল নির্বাচিত প্রতিনিধি যারা চেয়ারম্যান মেম্বার, তাদেরকে গোটা এই নির্বাচিত প্রতিনিধিদের কিন্তু আপনি দোষারোপ করতে পারেন না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরাও প্রশাসনকে বলেছি যারাই এই অনিয়মের সাথে জড়িত হবে, হোক সেটা আমাদের দলের হোক দলের বাহিরে। আপনারা জানেন বিগত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী এই ত্রাণ সামগ্রীগুলি কিন্তু নির্বাচিত ইউনিয়ন পরিষদের প্রতিনিধির মাধ্যমে করাচ্ছে। সেখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধি না, আওয়ামী লীগের বাইরেও কিছু অনেক স্বতন্ত্র প্রার্থী হয়েছে। গুটি কয়েক লোক এটা করেছে, এটা যে করেছে না তা না, কিন্তু তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, তাদেরকে আইনের মধ্যে করতে পারেন। জি, মাননীয় আমাদের এমপি মহোদয়, আমাদের দলেরও যদি কেউ হয়ে থাকে তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু একেবারেই নগণ্য। এবং যার কারণে আমরা জীবনকে বাজি রেখে আমরা আমাদের এলাকায় চলে আসছি। গতকাল আমি আমার উত্তর উপজেলায় আমার 14টা ইউনিয়নের চেয়ারম্যান এবং দলের নেতাকর্মী এবং প্রশাসন, উপজেলা প্রশাসন, আপনার পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স কিনে আমি যৌথ সভা করেছি। আজকেও আমি আমার আরেকটি ভাই, আপনার কাছে আমাদের অতিথি কোনো প্রশ্ন আছে সেটা একটু যদি একটু আপনি শুনতেন। জি, মাননীয় এমপি মহোদয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেই কথা বললেন যে আপনার এলাকাতে যেই আপনি প্রস্তুতি নিয়েছেন বা যেভাবে ত্রাণ তৎপরতা চালাচ্ছেন, আমরা প্রশংসা করি। তো আমার প্রশ্নটি ছিল যে এই সমন্বয়ের যে বিষয়টি নিয়ে আমি কথা বললাম, যে সমন্বয়হীনতা, এটা পুরো আপনার এরিয়াতে না, শুধু পুরো দেশেই কিন্তু একটু সমন্বয়হীনতা আমরা দেখছি। এবং শুধু ত্রাণের বিষয় নয়, এই চিকিৎসা থেকে শুরু করে সার্বিকভাবে ব্যবস্থাপনার মধ্যে একটি সমন্বয়হীনতা। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কথা অনেক শুনেছি, অসংলগ্ন কথা, অনেক ভুল কথা, এক এক সময় এক এক বিষয়ে কথা বলেন। তো এই বিষয়ে, এই যে সমন্বয়হীনতা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনাকে ধন্যবাদ। কারণ এই যে মহামারীটা, এটা সম্পর্কে কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনিও কিন্তু এটাতে সচেতন ছিলেন। বাংলাদেশের যারা বিআইপি বলেন, বিবিআইপি বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, মাঠ পর্যায়ের ডাক্তার এবং দলীয় নেতাকর্মী, নির্বাচিত প্রতিনিধি বলেন, আমরা কিন্তু কেউই এই মহামারীর সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম না। চীনের উহানে যখন সর্বপ্রথম এটা দেখা দিল, তখন আমাদের বাংলাদেশে যারা সচেতন নাগরিক ছিল, তখন এখন যারা এই কথাগুলো বলছেন তখন কিন্তু তারাও তৎপর ছিল না। যার কারণে আমাদের প্রস্তুতি বলেন, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, তিনি কিন্তু এটা আজ করতে পেরেছিলেন। আর আজ করতে পেরেছিলেন বিদায়ী কিন্তু তিনি তার এই কাজকর্মগুলোকে তিনি গুছিয়ে নিয়ে তিনি কিন্তু কাজটা সময় মতো শুরু করেছেন। অনেকেই সমালোচনা করতেছেন যে এত দেরি হলো কেন। আর এই যে ত্রাণের যে সমন্বয়ের কথা বলছেন, বাংলাদেশে কিন্তু ত্রাণটা ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের মাধ্যমে করা হয়। যেমন আমি নির্বাচিত সংসদ, আমাকে কিন্তু সরকারি ত্রাণের কোনো দায়িত্বে বা আমার মতো যারা সংসদ সদস্য আছেন বা উপজেলা চেয়ারম্যান আছেন, তাদেরকে কিন্তু ত্রাণের সাথে সংশ্লিষ্ট না। প্রথম দিকে হয়তো এটার একটা সমন্বয়হীনতা দেখা গেছে। বাই দিস টাইমে আমাদের যে সার্কুলার এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের আওয়ামী লীগেরও সভানেত্রী,
এবং আমাদের অসংখ্য সাধারণ ধন্যবাদ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন ভাই। তারা কিন্তু ইতিমধ্যে সার্কুলার দিয়েছে প্রশাসনকে সমন্বয় করার জন্য। যে আমরা আবারও আপনার সাথে রুহুল ভাই একটু আমরা জি, আমাদের বলুন, দলের বলুন। সমস্ত নেতা কর্মীদেরকে এই ত্রাণ কার্যের সাথে সমন্বয় করেছি এবং এই ত্রাণ কার্য ইতিমধ্যেই এই জনপ্রতিনিধির সাথে আমাদের দলের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদেরকে আমরা সমন্বয় করছি। ইনশাল্লাহ আগামী দিনে যে মিসিংটা দেখা দিয়েছিল ত্রাণের ক্ষেত্রে, এটা ইনশাল্লাহ দেখা যাবে না। আমি আমার নির্বাচনী এলাকায় আমি সেই উদ্যোগ ইনশাআল্লাহ আমরাও আপনার সাথে আশাবাদী যে ভবিষ্যতে এই সমস্যাগুলো দেখা যাবে না। উদ্যোগটি গ্রহণ করবে। আপনাদেরকে ধন্যবাদ। জি, আমরা আবারও আপনার সাথে যুক্ত হব, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে যাচ্ছি সিরাজগঞ্জ তারাশে, যেখানে রয়েছেন সিরাজগঞ্জ তারাশের সম্মানিত সাংসদ ডাক্তার আব্দুল আজিজ। আজিজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আজিজ ভাই, জি আজিজ ভাই, আপনাকে স্বাগত। জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আমরা আপনার সাথে সংযোগ স্থাপন করতে পেরেছি, পাশাপাশি পবিত্র রমজানের শুভেচ্ছা। আমরা যেমনটি আলোচনা করছিলাম, ত্রাণ নিয়ে কথা বলছিলাম, ডাক্তারদের বিষয়টি নিয়ে, এবং আপনি জানেন আপনি একজন ডাক্তার, যে শুরুতেই পিপির একটি সংকট ছিল এবং নিরাপত্তা, ডাক্তারদের নিরাপত্তার বিষয় নিয়েও অনেক অভিযোগ আমরা শুনেছি। এবং একটি পর্যায়ে দেখলাম যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের ডক্টর মঈনুদ্দিন, যিনি মারা গেলেন, তার যে বিষয়টি নিয়ে কথা হয়েছে যে ওই সময় তিনি ওখানে ভেন্টিলেটরের সুযোগ পাননি, পাশাপাশি পাননি এয়ার অ্যাম্বুলেন্সের সুযোগ। এই যে সমন্বয়হীনতা বা ডাক্তারদের নিরাপত্তার যে বিষয়টা যথাযথ ছিল না বলে অভিযোগ আসছে বিভিন্ন গণমাধ্যমে, এই বিষয়টি নিয়ে যদি আপনি বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনের সমস্ত জনগণের পক্ষ থেকে জয়যাত্রা টেলিভিশনকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে একটু জানাতে চাই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং 1975 সনের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার আত্মীয় স্বজন যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি 71 মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোন যাদের সর্বোচ্চ সবকিছু মানে তাদের সম্ভ্রমের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি তার প্রতি শ্রদ্ধা। শুধু দুটি খবর, আসলে করোনা ভাইরাস আপনি ইতিমধ্যে শুনেছেন যে চীনের উহান সিটি থেকে শুরু হয়, তারপরে সারা বিশ্বব্যাপী এর ব্যাপ্তি ঘটেছে। বাংলাদেশও আজিজ ভাই, আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে, আপনি আমাদের সাথেই থাকবেন। একজন দর্শক রয়েছে টেলিফোনে, আবার আপনার সাথে আমরা যুক্ত হচ্ছি, আপনি আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ থানা থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো এটা যে দেশের যে অবস্থা করোনা ভাইরাস, এর মধ্যে সরকার আপনার ঘোষিত গার্মেন্টস শ্রমিকের উপর যে ছুটিটা সংযোগ করছে, কিন্তু এখানে সরকার আবার বলছে যে মানে কিছু গার্মেন্টস ফ্যাক্টরি মালিক নিরাপত্তার ভিত্তিতে হিসাবে খোলা হবে। স্যার, এটা আমার স্যার কাছে আমার প্রশ্ন যে স্যার, এটা কিভাবে একটা ফ্যাক্টরি নিরাপত্তা রেখে সাধারণ কর্মচারী মানে কিভাবে এটা ডিউটি করাতে পারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আজিজ ভাই, আপনি বলুন। শিওর, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা জানেন যে চীনের উহান সিটি থেকে এই করোনা ভাইরাস প্রথম উৎপত্তি হয়, তারপরে এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই 210টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হবে এটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানতো না। এখন যেটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে মার্চ মাসের 8 তারিখে প্রথম একটা রোগী ডায়াগনোসিস হয়, 18 তারিখের প্রথম একটা রোগী মারা যায়। তারপরে এই করোনা ভাইরাস সারা দেশে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে। এখন জানেন যে প্রায় 4000-এর অধিক মানুষকে বাংলাদেশে আক্রান্ত এবং 124 জনের মতো মানুষ মারা গেছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়তেছে এবং 300-রও অধিক মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত তারা এখন আক্রান্ত। বহু মানুষ এখন কোয়ারেন্টাইনে আছে, বিভিন্ন অসুস্থতা ভুগতেছে। আপনি যার নাম বললেন যে ডাক্তার মঈনুদ্দিন, সিলেট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ যারা মারা গেছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজিজ ভাই, আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু বলি যে সমন্বয়হীনতার প্রশ্ন যেটা বলেছেন, আসলে দেখেন কেউ তো জানে না যে এটা এরকম ভাবে হঠাৎ করে এরকম ব্যাপকভাবে আবির্ভাব হবে। ফেব্রুয়ারির 17 তারিখে আমরা সংসদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে প্রথম করোনা ভাইরাস নিয়ে আমরা মিটিং করি, যখন বাংলাদেশে করোনা আবির্ভাব হয়নি। উদ্দেশ্য ছিল একটা, সেটা হচ্ছে যে সুষ্ঠুভাবে যেন করোনা ভাইরাস মোকাবেলা করা যায়। তারপরে মার্চ মাসের 25 তারিখে আমরা স্বাস্থ্য
বিষয় কমিটি, স্ট্যান্ডিং কমিটি থেকে আমরা মিটিং করছি, আবার কি কি করলে সুবিধা হবে সেই নির্দেশনা প্রশ্ন দিয়েছি। করা যাবে? তারপরে প্রথম দিকে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের পিপি ছিল না, মাস্ক যেটা মানসম্মত বা N95 মাস্ক বলি, সেই মাস্কও বাংলাদেশে ওরকম ছিল না, এবং কিছু কিছু সমন্বয়হীনতা ছিল, এটা আমরা অস্বীকার করতেছি না, ছিল। তো সেই পরিস্থিতি কিছুটা হলেও কাটিয়াটা মানে পরিস্থিতিটা অনেকটাই সামাল দেওয়া সম্ভব যে হয়েছে। আজিজ ভাই, আপনার এখন কাছে আরেকটি বিষয় জানা ছিল, আমাদের অতিথি যিনি আছেন উনি কেবল আপনাকে প্রশ্ন করবেন। জি, মাননীয় সাংসদ, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটি তুললেন যে 17 ফেব্রুয়ারি আপনার স্ট্যান্ডিং কমিটিতে মিটিং হয়েছে, তো আমার প্রশ্ন হচ্ছে যে এই কোয়ারেন্টাইনের যে বিষয়টি, হোম কোয়ারেন্টাইন, এই যে বিদেশ থেকে যখন আসলো অনেক লোক, আমরা দেখেছি তাদেরকে যথার্থভাবে কোয়ারেন্টাইন বা এনফোর্স কোয়ারেন্টাইন যেটাকে আমরা বলি, ওই জিনিসটা কিন্তু করা হয়নি। তো অনেকেরই ধারণা হচ্ছে বা মতামত হচ্ছে, যদি আমরা শুরু থেকেই সরকারের তরফ থেকে এই হোম কোয়ারেন্টাইন বিষয়টি এনফোর্স করা হতো অথবা ইনস্টিটিউশনালাইজ করা হতো, যেমন বিদেশ থেকে যখন আসলো ঢাকার এয়ারপোর্টে কাছাকাছি কোনো একটা জায়গা যদি আগে থেকে বেছে ওখানেই তাদেরকে বিদেশ ফেরতদেরকে কোয়ারেন্টাইন করা হতো, তাহলে হয়তোবা এতটা বিস্তৃত দেশব্যাপী ছড়াতো না। তো আমার প্রশ্ন হচ্ছে, স্ট্যান্ডিং কমিটির যে মিটিং হয়েছে তারপরেও কেন হোম কোয়ারেন্টাইনের বিষয়টি এনফোর্স করা হয়নি এয়ারপোর্টের মাধ্যমে বিদেশ ফেরত লোকদের জন্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ভালো একটা কোশ্চেন করছেন। আপনি দেখেছেন যে যখন চীনের উহান সিটিতে করোনার আবির্ভাব হলো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ বিমানে 350 মানুষকে সেই উহান সিটি থেকে বাংলাদেশ নিয়ে আসা, তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখার পর তাদের সবাই ভালো হয়ে গেল, কারোর মধ্যেই করোনা ভাইরাসের অস্তিত্ব আমরা পাইনি। ঝামেলা যেটা হলো সেটা হচ্ছে ইটালি থেকে যে লোকগুলো আসলো, প্রথম 136 জন যে লোক আসলো, তাদেরকে সরকার চেষ্টা করেছিল তাদেরকে কোয়ারেন্টাইন রাখার জন্য। হাজি ক্যাম্প, কি বলে, হাজি ক্যাম্প থেকে শুরু করে উত্তরাতে বাসা ভাড়া করা হয়েছিল, আরো কি বলে, কুয়েত কুয়েত মৈত্রী হসপিটাল যেটা আছে সেটা ব্যবস্থা করা হয়েছিল, কুর্মিটোলা হাসপাতাল ছিল, মুগ্ধ হাসপাতাল, এরকম 7টা হাসপাতালকে ডেডিকেট করা হয়েছিল করোনা রোগীদের চিকিৎসার জন্য এবং কোয়ারেন্টাইন রাখার জন্য। কিন্তু সেই দিনে যদি আপনি টেলিভিশনেও যদি আপনি মিডিয়ার চিত্রটা দেখেন, কিভাবে আমাদের প্রশাসনের লোকজনের সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে আমাদের অন্যান্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ছিলেন তাদের সাথে অকথ্য খারাপ ব্যবহার করে তারা এক পর্যায়ে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পরেই আপনি দেখবেন যে প্রথম এই করোনা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। শুধু ছড়িয়ে পড়ে না, বাংলাদেশে এখন আমরা পরীক্ষা করে যে স্ট্রেইনটা পেয়েছি সেটা কিন্তু ইটালির স্ট্রেইনের সাথে মেলে। এতেই প্রমাণিত হয় যে চীন না, আমাদের বাংলাদেশে যে এখন করোনা ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে এই ইটালির থেকে যারা আগমন করছেন তাদের মাধ্যমে। এই যে বের হয়ে গেল ইটালি থেকে যারা আসলো, মাদারীপুরের, আমি একটু বলি, জি ইটালিতে আপনি যদি ইটালির সম্বন্ধে ধারণা থাকে, বাংলাদেশে প্রায় 70% মানুষ মাদারীপুরের যারা ইটালিতে থাকে, অন্য ডিস্ট্রিক্ট আছে কিন্তু কম, মাদারীপুর জেলাতে সবচেয়ে বেশি। এবং দেখেন যে প্রথম যে কেসটা ধরা পড়লো সেখানে মাদারীপুর, এবং পরেও কিছু কেস ধরা পড়লো। অর্থাৎ আমরা এটা স্পষ্ট বলতে পারি, এই ইটালি থেকে বা যে লোকগুলো আসলো তাদেরকে যদি আমরা ঠেকাতে পারতাম, অথবা তাদেরকে যদি কোয়ারেন্টাইনে কি বলে রাখতে পারতাম, তাহলে হয়তো আজকে এই বাংলাদেশে করোনা এইভাবে ছড়িয়ে পড়তো না। আমাদের এই যে 124 জন বা তার অধিক মানুষ যে প্রাণহানি হয়েছে সেটা হতো না, এবং আমাদের এই যে মাসব্যাপী যে সারা বাংলাদেশ আজকে ছুটি বা লকডাউন যেটাই বলি, সেই অবস্থায় হাজার হাজার কোটি টাকার যে লস হচ্ছে গার্মেন্ট শিল্প থেকে শুরু প্রতিটা সেক্টরে, এই অবস্থা হয়তো তৈরি হতো না যদি যে মানুষগুলো আসছিল তারা যদি দায়িত্বশীল হতো, তারা যদি সরকারের নির্দেশনা শুনতো, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন সেটা নির্দেশনা যদি এই মানুষগুলোকে শোনানো যেত, সেখানে হয়তো বলতে পারেন যে আপনি প্রশাসনিক একটু দুর্বলতা আছে, তাদেরকে আরো প্রেশার দেওয়া যেত, অথবা সবগুলোকে অ্যারেস্ট করা যেত, হয়তো বিগ্রুপ সমালোচনা হতো, কিন্তু হয়তো ওইরকম কিছু করলে আজকে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। তারপরে আমরা মনে করলাম যে মনে করি যে লোকগুলো আসছে এই লোকগুলো যদি সহনশীল হতো, এই লোকগুলো যদি বিবেকবান হতো, তাহলে আজকে এই বাংলাদেশের পুরো জাতি যে অবস্থায় পড়ছে এই দুর্বিষহ অবস্থায় পড়তো না। আপনার আরো কোনো জিজ্ঞাসা থাকলে আপনি করতে পারেন। না, আমার প্রশ্নের উত্তর উনি অনেকটাই শেষে অবশ্য স্বীকার করেছেন যে প্রশাসনিক ব্যর্থতা। তো আমার এই প্রশ্নই ছিল যে এই যে 100 খানেক লোককে আমরা আটকাতে পারলাম না, তাহলে প্রশ্ন জাগে যে তাহলে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোকজন তখন কি করলো? তারা কি প্রশাসনের চেয়ে বেশি শক্তিশালী যে শখানেক লোক জোর করে বের হয়ে গেল? তো এই দায়ভার কি সেই প্রশাসন নিবে কিনা, বা যে ব্যক্তিরা তখন দায়িত্বরত ছিলেন তারা এই দায়ভার নিবেন কিনা, বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা বা হবে কিনা?
ব্যর্থতা খুঁজি, সফলতা ব্যর্থতা মূল্যায়ন করার সময় এখনো হয়নি। যুদ্ধ যখন চলতেছে সে সময় যুদ্ধে জয় আর পরাজয় বলা যায় না, যুদ্ধ জয় পরাজয় তখনই বলা হয় যখন যুদ্ধ শেষ হয়ে যায়। আপনি যে প্রসঙ্গটা বলছেন, সেই সময় যদি আরো শক্তি খাটায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে করা যেত, তখন অনেক সাংবাদিক, অনেক হয়তো অমানবিক হয়েছে, এ হয়েছে ও হয়েছে। কারণ সেই লোকগুলো বলতেছিল তাদের জন্য যে রুম নির্দিষ্ট করা, সেই রুমে তারা থাকতে পারবে না, যে কি বলে বাথরুম বা অন্য জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না। এই যে একটা অরাজকতা তৈরি করেছে, সেখানে যারা আপনারা যে টেলিভিশনের ভিডিও চিত্রটা সেই সময় দেখতেন। জি, অসংখ্য এবং ধন্যবাদ আমাদের মাননীয় প্রশাসনের সাংসদ ডাক্তার পুলিশ আব্দুল আজিজ থেকে ভাই। শুরু করে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে যাচ্ছি খুলনা 6, যেখানে রয়েছেন মাননীয় সাংসদ আখতারুজ্জামান বাবু ভাই। আমরা এই মুহূর্তে সংযোগ স্থাপনের চেষ্টা করছি খুলনা 6-এর মাননীয় সাংসদ আখতারুজ্জামান বাবু ভাইয়ের সাথে। বাবু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। জি বাবু ভাই, আপনাকে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে। আপনার সাথে আলোচনা শুরু করার আগেই আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি, যিনি রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি করতে পারেন। জি জি। দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন, আমরা শুনছি আপনাকে। বাবু ভাই, আপনি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি দুবাই থেকে বলছি। জি। হ্যাঁ, আমার নাম মঞ্জুর আহমেদ, আমি দুবাই থেকে বলছি। জি, আমার নাম মঞ্জুর আহমেদ, আমি আমরা দুবাই আপনাকে থেকে শুনতে বলছি। পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, এখন প্রবাসীদেরকে দোষারোপ করা হচ্ছে, ঠিক সরকারেরও ব্যর্থতা আছে এবং আমাদের প্রবাসীদেরও একটা ব্যর্থতা আছে, এটা স্বীকার করি। এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে সারা দেশে, এই পরিস্থিতি খারাপ। তো আমরা প্রবাসে যারা আছি, আমাদের জন্য সরকারের সহায়তা পাঠাইছে, ওই সহায়তা ঠিকমতো বন্টন হচ্ছে না এই সারা দেশে। তো এই ব্যাপারে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রতি আকুল আবেদন, যেন এই দৃষ্টিটা সরকারের কোনো ব্যক্তির মাধ্যমে নিয়ে আসে, কারণ এই টাকাটা দেশের মাধ্যমেই দিয়ে দেখ, যারা অভাব অনটনে আছে তাদেরকে সহায়তা করুক। প্রবাসীরা আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু দেশের কষ্ট আমাদের সহ্য হয় না। দুবাই থেকে যে ভাইটি আমাদের সাথে আছেন, আপনি বন্ধগুলো যেমনটি হচ্ছে না। বলছিলেন, আপনার জ্ঞাতার্থে একটু এইজন্য জানিয়ে আমরা, রাখি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী গতকালকে একটি বৈঠক হয়েছে, যেখানে আপনাদের প্রবাসীদের জন্য আরো 3 কোটি টাকা প্রণোদনা কিন্তু ঘোষণা করা হয়েছে। আর আমাদের অতিথি আপনার প্রশ্নটি অবশ্যই বুঝতে পেরেছেন, উনি উত্তর দিবে। জি তাহের ভাই, যেমনটি বলছিলেন। একটি ভালো প্রশ্ন করেছেন যে আসলে আমাদের ত্রাণের যে বিষয়টি আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন দিনমজুর থেকে শুরু করে, একজন গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন এবং দেশেও বিভিন্ন পেশাজীবীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আসলে আমাদের, যেটা আমি শুরু থেকে বলেছি, যে ত্রাণ তৎপরতার একটি পরিকল্পনা দরকার। আমি যে 3 কোটি টাকা বরাদ্দের কথা বললেন, কিভাবে টাকাটি খরচ হবে, কারা এর বেনিফিশিয়ারি হবে, ওরকম একটি কিন্তু পরিকল্পনা আমাদেরকে থাকতে হবে। কিন্তু আমি বারবার বলছি, আমাদের সেই কেন জানি প্রতিটা কাজে সেই পরিকল্পনাটি যথার্থভাবে হয় না। তো যাই হোক, আমি জনাব মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আপনার কনসার্ন নিয়ে আপনি দুবাই থেকে বসে দেশের মানুষের কথা ভাবছেন, এবং যেই কথাটি আপনি বললেন এটি প্রতিটি প্রবাসী ভাইয়ের কথা। আমি অনেকের কথা শুনেছি, তারা কষ্টে থাকবে কিন্তু দেশের কষ্ট তাদের সহ্য হয় না, প্রবাসী থেকেও তারা দেশের প্রতি যে টান, আপনাকে সাধুবাদ জানাই। এবং আমি, আমার সাথে মাননীয় 3 জন সাংসদ আছেন, তারা নীতি প্রণয়নের সাথে সরাসরি যুক্ত। মাননীয় সাংসদদেরকে আমি মঞ্জুর ভাইয়ের আবেদনটি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আমি তুলে ধরতে চাই। আশা করি মঞ্জুর ভাই আপনি সেই আপনার বিষয়টি তুলে উত্তর পেয়েছেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি খুলনা 6, যেখানে রয়েছেন আমাদের মাননীয় সাংসদ আখতারুজ্জামান বাবু ভাই। বাবু ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই আলোচনার শুরুতেই, যে যেমনটি আপনারা যারা রাজনীতিবিদ, এই সংকটময় মুহূর্তে এটি একটি জাতীয় ইস্যু, কিন্তু আমরা যেটি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে বলতে চাই যে এখনো দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদ এই জাতীয় ইস্যুতে কিন্তু আমরা এখনো একই প্ল্যাটফর্মে আসতে পারিনি। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এই বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জয়যাত্রা টিভির সকল প্রকার সাংবাদিক, কলাকুশলী এবং শুভনার্থী সকলকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাই। নতুন রমজানের চাঁদ দেখা গেছে, 1 মাস আমাদের রহমত, মাগফিরাত এবং আপনাকে শুভেচ্ছা রমজানের জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে শুরু হয়েছে। এবং সাথে সাথে আমার বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, আইলা, সিডর, ফণি, বুলবুল বিধ্বস্ত 12 লক্ষ মানুষের পক্ষ থেকে, গরিব মানুষের অঞ্চল, যে অঞ্চলের কয়রা উপজেলায় 70% এবং পাইকগাছা উপজেলায় 70% গরিব মানুষের বসবাস, সেই
12 লক্ষ মানুষের পক্ষ থেকে আপনাকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আপনার যে কথাটি যে বলেছেন যে এটি একটি জাতীয় ইস্যু, জাতীয় ইস্যুর কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে আপনারা মানুষের পাশে দাঁড়ান, এবং এটি একটি যুদ্ধকালীন অবস্থা। এত বড় দুর্যোগ আমার মনে হয় পৃথিবীতে কখনো আসে নাই, যখন সারা পৃথিবী স্তব্ধ। সে সময় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করেন, যিনি এই দেশকে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তিনি সকলকে আহ্বান জানিয়েছেন যে আমরা আসুন সকলে মিলে, যার যেখানে আছে, এদেশের ধনবান ব্যক্তি, এদেশের দানশীল ব্যক্তি, এদেশের সামাজিক মানুষ, এদেশের রাজনৈতিক মানুষ, সুশীল সমাজ, সকলকে কিন্তু উনি আহ্বান জানিয়েছেন যে আসেন আমরা সকলে মিলে এই দেশকে গড়ে তুলি এবং এই করোনা ভাইরাসের এই অবস্থাকে আমরা মোকাবেলা করি। এটি কিন্তু উনি সকলকে আহ্বান জানিয়েছেন। অতএব এই আহ্বানের মধ্যে দিয়েই আমি মনে করি যে এটি সকলের প্রতি আহ্বান। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটি দলের না, উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেহেতু তার আহ্বানই সকলকে একটা জায়গায় আসারই আহ্বান। জি বাবু ভাই, আপনি অনেক সুন্দর কথা বলেছেন এবং আমাদের আমার মনে হয় অতিথি আপনার সাথে একটি বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে চাচ্ছেন। জি, তাহলে বলুন। আপনাকে ধন্যবাদ মাননীয় সাংসদ। সো আপনি যে কথাটি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক অবশ্যই, এবং আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। তিনি সার্বক্ষণিকভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একটি কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সকল দায়িত্ব কিন্তু একজনের বলে চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী একাই সকল দায়িত্ব যদি পালন করেন, একজন পিপি কিভাবে বিতরণ হবে, ত্রাণ কিভাবে বিতরণ হবে, সব কিছু যদি মাননীয় প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়, এটা কিন্তু আসলে তাহলে বলতে হবে যে সিস্টেম ঠিকভাবে কাজ করছে না। আরেকটি কথা যে আমরা এটা জাতীয় ইস্যু, আমরা কিন্তু আপনি বলেছেন সব মানুষ অংশগ্রহণ আহ্বান করেছেন এবং করছেন, কিন্তু ন্যাশনাল কোনো টাস্কফোর্স বা জাতীয় কোনো টাস্কফোর্স কিন্তু আমরা এখনও গঠিত হতে দেখিনি, যেখানে বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে একটা কমিটি কিন্তু করা যেত, জাতীয় কমিটি, সেখানে কিন্তু আমরা দেখিনি। আরেকটি কথা যে আপনি আরেকজন মাননীয় সাংসদ বলেছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ত্রাণের সমন্বয়ের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখুন, দল এবং সরকার দুটি কিন্তু আলাদা জিনিস। যদিও মাননীয় প্রধানমন্ত্রী একজন দলেরও প্রধান, কিন্তু দুটি কিন্তু আলাদা বিষয়। তো কেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হ্যাঁ আওয়ামী লীগ যখন দলীয়ভাবে ত্রাণ তৎপরতা চালাবেন সেখানে তারা অবশ্যই দায়িত্ব পালন করবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু সরকারি ত্রাণ তৎপরতায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন সমন্বয়ের দায়িত্ব নেবেন, যেটি একজন মাননীয় সাংসদ আগে বললেন তার কথায়, তো সেটি তো হওয়া উচিত না। তো কেন এখনও পর্যন্ত আমরা একটা জাতীয় কমিটি দেখিনি, এখনও কিন্তু সময় যায়নি। এই বিষয়ে আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাচ্ছি যে ন্যাশনাল টাস্কফোর্স বা বিভিন্ন শ্রেণী মত নির্বিশেষে বিভিন্ন দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করা যায় কিনা বা করা দরকার কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আমার বক্তব্য হচ্ছে এখানে যে ত্রাণটি দেওয়া হয় সেটা হচ্ছে সরকারের মাধ্যমে, ডিসি মাধ্যমে ইউনো সাহেবরা রিসিভ করেন এবং পরবর্তীতে এটা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিলি বন্টন হয়। এখানে মাননীয় সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং বিভিন্ন ভাবে তাদেরকে পরামর্শ দেন, দিয়ে সেইভাবে কাজ হয়, সেটা হওয়া উচিত। আপনারা যে বলেছেন যে দলীয়রা সমন্বয়, যেহেতু সরকারি দল, তারা এখানে সমন্বয়, তারা তো সমন্বয় কমিটির মিটিং এ বসে না, তারা হয়তো কাউকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেন। পরামর্শটা যে কোনো মানুষের কাছ থেকে ইউনূস সাহেব বা যারা সরকারি লোক আছেন তারা নিতেই পারেন। এটা বরং আমি মনে করি যে আলাপ আলোচনা করলে সমস্যার সমাধান হওয়া বেশি সম্ভব। এই প্রসঙ্গে একটা আলাদা আরেকটি প্রশ্ন আছে যে আমরা দেখেছি বিভিন্ন জেলা পরিষদের সাথে, জেলা ডিসির সাথে যখন মাননীয় প্রধানমন্ত্রী টেলিকনফারেন্স করছেন, সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদকও বক্তব্য রাখছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, জেলা প্রশাসনের সাথে একটা দলের সভাপতি সম্পৃক্ত হতে পারেন কিনা? না, জেলা প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি বা যাকে মানে ডাকছেন, হয়তো জেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক, সামাজিক ভাবে তিনি একটি বিশেষ ভূমিকা রাখেন বিভিন্ন সময়, সেই কারণে তিনি সমাজে একটা অবস্থান রাখেন বিধায় তাকে জেলা প্রশাসক
এক একটা এলাকার এক এক রকম বিষয় থাকে, সেখানে হয়তো তিনি ওই জেলার জন্য উনি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন, এবং আজকে দুর্যোগময় মুহূর্তে ওই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিধায় তাকে হয়তো উনি ডেকেছেন। বাবু ভাই, আপনার কাছে সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সৎ পরামর্শ নেওয়ার জন্যই তাকে ডেকেছেন। জি বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে যুক্ত হব, পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ে কথা হবে। তাহের ভাই, যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, এই যে ত্রাণ নিয়ে কমিটিতে আপনি যেটা বলছিলেন যে দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিবিদরা অনেকেই এখনও একই প্ল্যাটফর্মে আসতে পারছেন, যদিও জাতীয় ইস্যু। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, এই যে রাজনীতিবিদ যারা বড় বড় বিরোধী পক্ষ রয়েছেন, বড় বড় দল রয়েছেন, আসলে শুধু কি সরকারের দায়িত্ব ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা, এবং সেক্ষেত্রে বিরোধী দল কি ভূমিকা রাখতে পারে এখানে সহযোগিতা করে? আপনাকে ধন্যবাদ। দায়িত্ব সবারই আছে, কিন্তু দায়িত্ব পালনের মতো অবস্থায় কিন্তু সরকার ছাড়া আর কেউ নেই। দায়িত্বটা সরকারকেই নিতে হবে, সরকারকে আহ্বান করতে হবে। ন্যাশনাল টাস্কফোর্স তো আসলে আমরা বা বিরোধী দলে যারা আছে তারা কেউ গঠন করতে পারবো না, সরকারকে উদ্যোগ নিতে হবে। দেন বিরোধী দল বা যারা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান করবে তারা আসবেন। যেমন আপনি দেখুন যে একটি বড় দল বিএনপি তরফ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব একবার বললেন যে 85,000 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করতে হবে। সরকারি দলের যিনি সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী, তিনি কিন্তু পরদিনই বা সাথে সাথেই বললেন যে এটি একটি দেশকে পিছিয়ে দেওয়ার একটি পরিকল্পনা বা একটি প্রস্তাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অর্থে যে মাননীয় মন্ত্রী কথাটি আর বিফলে গেল, যে মাননীয় প্রধানমন্ত্রী তার পরদিনই কিন্তু একটা 72,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করলেন। তেমনই দেখেন যে কথার রাজনীতি যে আমরা করি বা অপরাজনীতি নিয়ে যে আমরা করি, এটা কিন্তু আরেকটি প্রমাণ যে মহাসচিব, বিএনপির মহাসচিব বলেছেন বলে আওয়ামী লীগের মহাসচিব এটাকে বিরোধিতা করতে হবে। আবার একইভাবে দেখেছি সরকারি দলের অনেক ভালো কাজও আমাদের অনেক রাজনীতিবিদরা, অনেক দল বা বিএনপি সাথে সাথেই সেটা বিরোধিতা করা হয়। তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সমালোচনা, এই যে আমরা যে সমালোচনার কথা বলছি, আমরা গঠনমূলক সমালোচনা দরকার গণতন্ত্রের জন্য এবং সুশাসনের জন্য এবং জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। আপনাকে সমালোচনা করতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে, সরকারকে সেটি গ্রহণও করতে হবে। যে আপনি একটি সুন্দর একটি কথা বলেছেন। তাছাড়াও আরেকটি বিষয় যেটি করেছে মাননীয় প্রধানমন্ত্রী, যে যারা গার্মেন্টস সেক্টরের জন্য বেতন দেওয়ার জন্য কিন্তু 5,000 কোটি টাকা আলাদা একটা ফান্ডও তৈরি করেছেন। আমরা এই মুহূর্তে আবারও যাচ্ছি চাঁদপুর মতলব উত্তর দক্ষিণে, যেখানে রয়েছেন মাননীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। রুহুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি রুহুল ভাই, আমরা আপনার কাছে সংক্ষেপে শুনতে চাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা এই যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, ত্রাণ, তারপরে আপনাদের রাজনীতিবিদদের একই প্ল্যাটফর্মে না আসতে পারা, এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তড়িৎ যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, যে প্রণোদনা প্লাস আর অন্যান্য বিষয়ে যে দিক নির্দেশনা দিয়ে, সংক্ষেপে যদি আপনি আপনার নির্বাচনী এলাকার মানুষের প্রসঙ্গে এবং জয়যাত্রা টেলিভিশনে যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে একটা এই যে আমাদের যে চেয়ারম্যান সাহেব তাহের সাহেব, তিনি দুটা কথা বলেছেন। একটা বলেছেন যে আমরা সমালোচনা সহ্য করতে পারি না, আরেকটা বলছেন যে দলকে কেন সম্পৃক্ত। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, ওনাকে স্মরণ করিয়ে দিয়ে যে 1971 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিলেন, তখন কিন্তু এই অজপাড়াগা শ্রমিক, কৃষক সবাই কিন্তু বঙ্গবন্ধুর ডাকে যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু সেই যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। এবং ভারতে ট্রেনিং করার জন্য এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু মাঠে ঘাটে থেকে শিক্ষক, শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সেই যুদ্ধ অংশগ্রহণ করেছে। আজকেও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের জাতির জনকের কন্যা, যার দমনিতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার তিনি আহ্বান জানিয়েছেন দলমত নির্বিশেষে, এবং যে সার্কুলারটা দিয়েছেন এই বর্তমানে এই করোনা যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য এদের ব্যবসায়ী, শিল্পপতি, সর্বস্তরের মানুষকে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন, যার যেখানে অবস্থান থেকে। সেই দিন যে যুদ্ধটা শুরু হয়েছিল, আজকেও কিন্তু সেই যুদ্ধটাই, আজকে এই যুদ্ধটা চোখে দেখা যায় না। কিন্তু আমরা যারা আমাদের দলের নেতা কর্মী, উনি বলছেন যে সমালোচনা। আজকে আপনারা খবর নিয়ে দেখুন, এই যে বিএনপি, এই যে বলে এত বড় সংগঠন, আরো অন্যান্য রাজনৈতিক দল, আমি তাদেরকে খাটো করার জন্য বলছি না, আপনারা খবর নিয়ে দেখুন মফস্বল এলাকায়, শুধু ঢাকা শহরে বসে থেকে বললে হবে না, টকশোতে বললে হবে না, আপনারা মফস্বলের খবর নিয়ে দেখুন, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের খবর নিয়ে দেখুন, কোন সংগঠন তারা এখনো মাঠ পর্যায়ে এই কাজের সাথে তারা সম্পৃক্ত হয়নি। আমি আমার এলাকার বিশেষ করে কিছু শিল্পপতি, ব্যবসায়ীদেরকে আমি ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে, এবং আমার নির্বাচনী এলাকার জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে। আপনারা জানেন আমাদের সেনাবাহিনী প্রধানের বাড়ি, আমাদের এই জেনারেল আজিজ আহমেদের বাড়ি এই মতলবে। তিনি তার অবস্থান থেকে তিনিও এই ত্রাণ কার্যে ব্যক্তিগত উদ্যোগ থেকে তিনি অংশগ্রহণ করেছেন। এবং আমি কিছু নাম না বললেই নয়,
বিশিষ্ট শিল্পপতি কাসেম সাহেব, কাজী মিজান সাহেব, গাজী মুক্তার সাহেব, নুরু পাটারি সাহেব, মনির হোসেন সাহেব, হাজী নাসির এবং ব্যবসায়ী সেলিম এবং আতিক সাহেব, ইঞ্জিনিয়ার বাশার এবং ব্যবসায়ী কাজল সাহেব সহ অনেকেই কিন্তু তারা যার যা কিছু আছে তার অবস্থান থেকে তারাই কিন্তু এই আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সাংসদ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10,000 মানুষকে আমি এই কর্মহীন মানুষকে আমি খাদ্য সামগ্রী দিয়েছি এবং পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আরো 10,000 মানুষকে আমি এই যে ইফতারের খাদ্য সামগ্রী তুলে ধরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সাংসদ, আপনি অনেক সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আপনার দেখা দেখি আরো বিভিন্ন জনপ্রতিনিধি এগিয়ে আসবেন সেই প্রত্যাশায় রাখি। আমরা এবারে যাচ্ছি সিরাজগঞ্জ তারাশে, যেখানে রয়েছেন মাননীয় সাংসদ ডাক্তার আব্দুল আজিজ। আজিজ ভাই, আমরা আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। আজিজ ভাই, আপনি জানেন যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই বিষয় নিয়ে সংক্ষেপে আপনার কাছে শুনতে যাচ্ছি। পাশাপাশি আপনি দেশ তথা আপনার নির্বাচনী এলাকার মানুষের জন্য এই সংকটময় মুহূর্তে কোনো দিক নির্দেশনা থাকলে সেটি বলতে পারেন, সংক্ষেপে যদি একটু বলতেন। আপনাকে জানাতে চাই, যেদিন চীনে প্রথম করোনা আবির্ভাব হলো এবং বাংলাদেশ বা সারা পৃথিবীতে ঠিক সেই দিন থেকে আমি আমার নির্বাচনী এলাকাতে লিফলেট বিলি করছি যে করোনা কি জিনিস, করোনা হলে কি করতে হবে, এখান থেকে কিভাবে প্রতিরোধ করা যাবে। তারপরে যেদিন থেকে মার্চের 8 তারিখে করোনা আবির্ভাব হলো, সেই দিনে আমি আমার নির্বাচনী এলাকায় 10 দিন ধরে মাইকিং করে সেখানে আমরা করোনার থেকে কিভাবে প্রতিরোধ করা যাবে, যেহেতু এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই, প্রতিরোধই হচ্ছে এর একমাত্র চিকিৎসা, কিভাবে প্রতিরোধ করা যাবে, যার জন্য প্রতিটা এলাকায় গ্রাম থেকে গ্রাম ধরে আমার সংসদীয় আসনের প্রত্যেকটা জায়গায় আমি মাইকিং করে মানুষকে সচেতন করেছি। তারপরে যেদিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ছুটি ঘোষণা করলেন 26 তারিখ, আমি জানি যে ছুটি ঘোষণা করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে চিকিৎসা একটা সমস্যা, দ্বিতীয় সমস্যা হচ্ছে যারা দিন আনে দিন খায়, অর্থাৎ গরিব মানুষ, যেমন রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর, ধোপা সম্প্রদায় অথবা নাপিত সম্প্রদায়, যারা প্রতিদিন প্রতিদিন খায়। অসংখ্য ধন্যবাদ আব্দুল আজিজ ভাই, আপনি অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছিলেন। দয়া করে আমাকে 1 মিনিট বলতে দিন। সেই দিনে আমি 2000 মানুষকে আমি নিজে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি। তারপরে প্রতি সপ্তাহে 7 দিন করে 7 দিনের জন্য খাবার আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং আমাদের অনেক সংগঠন আছে তারা স্বেচ্ছায় এগিয়ে আসছে, যেমন আমার এলাকায় ইট ভাটা সমিতি নামে তারা 20 লক্ষ টাকার অনুদান দিয়েছেন, তারা গ্রামে গ্রামে খাদ্য পৌঁছা দিচ্ছেন। আমরা আমার সলঙ্গা একটা থানা। আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছেন। আশা করি আপনাদের দেখা দেখি আরো বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও এগিয়ে আসবেন। আমরা এবারে যাচ্ছি খুলনা 6 আসনে মাননীয় সাংসদ আখতারুজ্জামান বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, আমরা আপনার সাথে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। আপনার কাছে যেটি জানতে চাইবো যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, ত্রাণ তৎপরতা নিয়ে, সমন্বয়হীনতার বিষয় নিয়ে, পাশাপাশি আপনাদের রাজনীতিবিদদের বিষয়, এবং সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই সংকটময় মুহূর্তে আপনার নির্বাচনী এলাকার জনগণের প্রতি এবং তথা দেশের জনগণের প্রতি কোনো দিক নির্দেশনামূলক কিছু বলার থাকলে আপনি বলতে পারেন সংক্ষেপে। আমার পাইকগাছা কয়রার সর্বদক্ষিণের জনপদ, এখানে জনগণের কাছে আমার আহ্বান যে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং এই পবিত্র রমজান মাসে আমাদেরকে ঘরে বসে ইবাদত করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। এবং তবে একটা কথা আপনাকে আমি সর্বশেষ জানাতে চাই, পবিত্র রমজান শুরু হয়েছে আজকে, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে সরকারি সহায়তা আমরা এমপি হিসেবে মানুষের জন্য কিন্তু করার চেষ্টা করছি। আজকে আমি আমার অঞ্চলের প্রায় 1200 মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদেরকে আমি প্রত্যেককে প্যাকেট দিয়েছি, আজকে প্রায় 3000-এর মতো। আমরা ব্যক্তিগতভাবে অনেক সহযোগিতা করছি। তো আমার অঞ্চলের মানুষ গরিব, তারপরেও তারা ধৈর্য সহকারে সরকারের সকল নিয়ম নীতি মেনে চলছেন এবং আমি যে আহ্বান তাদের জানাচ্ছি বা স্বাস্থ্য সংস্থা যে নিয়ে জানাচ্ছে সেগুলো তারা মেনে তাদের কাজ করছে। জি, অসংখ্য ধন্যবাদ বাবু ভাই, আপনার সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছেন। আপনার জন্য শুভকামনা জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে, আপনার নির্বাচনী এলাকার মানুষের জন্য শুভকামনা। তাহের ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমাদের সাথে আজকে মাননীয় 3 জন সাংসদ ছিলেন, তারা যেমনটি বলেছেন যে তারা সরকারি ত্রাণও সুষ্ঠুভাবে বিতরণ করার চেষ্টা করছে, পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো এই বিষয়টি এবং পাশাপাশি তাদের আরেকটি কথা ছিল যে বিরোধী পক্ষ, তো এই বিষয়টি নিয়ে আপনি কিছু বলতেন যেহেতু সংক্ষেপে। যেহেতু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, প্রথমত একজন আমার ব্যক্তি নাগরিক হিসাবে আমাদের কি দায়িত্ব আছে আমি একটু বলতে চাই। যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে এবং যে অবস্থা দেখা যাচ্ছে যে
এটা আরও কিছুদিন আমাদেরকে এই সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে। তো প্রতিটা নাগরিকের কাছে আমি সহ আমার যারাই শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ, নাগরিক হিসেবে আমাদের এখন দুটি কাজ। একটি হচ্ছে নিজে স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরে থাকা, পাশাপাশি এই যে রোজা আসছে বা আগামী সামনের দিনগুলোতে আমার প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। আমাদের ইসলামও সেই শিক্ষা দেয় যে আমার প্রতিবেশী যাতে কেউ না খেয়ে থাকে আমি সবাই সেটা নজর রাখবো। এটা হলো আমার ব্যক্তিগত সবার কাছে অনুরোধ এবং ব্যক্তি হিসাবে নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে একটি কথা আছে, লেট বেটার দেন নেভার। সমন্বয় করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, বাট এখনও কিন্তু অনেক সময় আছে, সামনে আরও অনেক সময় আমাদেরকে এইভাবে পার করতে হবে। তো মাননীয় সাংসদ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে কিন্তু বিভিন্নভাবে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, আমিও বলেছি আগে, অনেক ত্রাণতৎপরতা চলছে। তো প্রতিটা এলাকাতে এখনও যদি একটি সমন্বয় সেল এই কাজটি করতে পারেন, মাননীয় সাংসদরা উপদেষ্টা থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে একটি স্থানীয় সমন্বয় সেল, প্রতিটি ওয়ার্ডে একটি করে সমন্বয় সেল, প্রতিটি ইউনিয়নে সমন্বয় সেল করে, জেলা পর্যায়ে সমন্বয় সেল করে যদি এখনও পর্যন্ত কাজটি করা হয়, তাহলে মাননীয় সাংসদ 10,000কে দিচ্ছেন, এমপি আরেকজন উপজেলা চেয়ারম্যান 5,000কে দিচ্ছে, এভাবে 10,000, 15,000, 20,000 এরকম করে না করে সেন্ট্রাল ডাটাবেস থেকে যদি করা হয় তাহলে কাজটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে বিশ্বাস করি। কথা বলেছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সময় স্বল্পতার কারণে আর এগোতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সংকটময় মুহূর্তে আমাদের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ, জয়যাত্রা টিভিকে ধন্যবাদ এবং সকল দর্শক যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হবে, সময় স্বল্পতার কারণে আর আমরা এগোতে পারছি না। বিদায় নেওয়ার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই খুলনা 6 আসনের মাননীয় সাংসদ আখতারুজ্জামান বাবু ভাইকে, চাঁদপুর মতলব উত্তর দক্ষিণের মাননীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ভাই এবং সিরাজগঞ্জ তারাশের ডাক্তার আব্দুল আজিজ ভাইকে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।